দুই দিক থেকে হামলা, ইসরায়েলকে এবার সত্যি কোণঠাসা। একদিকে ইরানের মিসাইল, অন্যদিকে হুথিদের রকেট, মাঝখানে নেতানিয়াহু, চারদিক থেকে ঘেরা, পথ প্রায় বন্ধ। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এমন মুহূর্ত কমই এসেছে যখন ইসরায়েলকে একই সাথে দুটো শক্তিশালী শত্রুর মোকাবেলা করতে হয়েছে। এবার সেটা হচ্ছে এবং বিশ্ব তাকিয়ে আছে। উত্তর থেকে ইরান, দক্ষিণ থেকে হুথি। ইসরায়েলের সামরিক বাহিনী এই মুহূর্তে যে চাপে আছে তা অভূতপূর্ব। ইরান ও হুথিদের ছোড়া বেশিরভাগ মিসাইলকেই প্রতিহত করতে পারেনি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। আয়রন ডোম, ডেভিড স্লিং, প্যাট্রিয়ট, এই তিনটি স্তরের প্রতিরক্ষা দেয়াল এবার টলে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। দফায় দফায় শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলায় ইসরায়েল যে ক্ষতির মুখে পড়েছে তা কেবল অবকাঠামোর ক্ষতি নয়, এটা মনোবলের ক্ষতি। বিশ্বের সেরা প্রতিরক্ষা ব্যবস্থা যখন ফুটো হয়ে যায়, তখন ভেতরে ভেতরে যে আতঙ্ক তৈরি হয় সেটা কোনো ক্যামেরায় ধরা পড়ে না। ইরান স্পষ্ট সতর্ক করেছিল লেবাননের রাজধানী বেইরুতে আর হামলা চালানো হলে পরিণতি ভোগ করতে হবে, কিন্তু নেতানিয়াহু সেই সতর্কবার্তায় কান দেননি। নিজের আগ্রাসী নীতিতে অবিচল থেকে আবারও হামলা চালালেন। ফলাফল, দুই দিক থেকে মিসাইলের ঝড়। রাজনীতিতে একটা কথা আছে, শত্রু একটা হলে সামলানো যায়, দুটো হলে কবর খোঁড়া শুরু হয়। নেতানিয়াহু এই মুহূর্তে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। হুথিরা এবার সমুদ্র। হুথিরা শুধু আকাশে তাণ্ডব চালিয়েই বসেনি, লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা। আর সেই নিষেধাজ্ঞা অমান্য করলে সরাসরি হামলার হুমকি দিয়েছে। আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। বাব আল মান্দাব প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে এশিয়া থেকে ইউরোপে যাওয়া বিশ্বের বাণিজ্যিক জাহাজের একটি বড় অংশ চলাচল করে। এটা বন্ধ হলে ক্ষতি শুধু ইসরায়েলের নয়, ক্ষতি গোটা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের। হুথিরা বিবৃতিতে সাফ বলেছে, উত্তেজনার জবাব কেবল সংঘাতের মাধ্যমেই দেবে ইয়েমেন। কথায় বলে, যার হাতে কিছু নেই সে ভয় পায় না। হুথিদের হারানোর কিছু নেই, আর সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি। ইরান বলছে, পেছন থেকে ইসরায়েলকে মদদ দিচ্ছে মার্কিন প্রশাসন। সরাসরি যুদ্ধে না থাকলেও পরোক্ষভাবে এই সংঘাতের অংশীদার ওয়াশিংটন, এবং ইরান সেটা ভুলে যায়নি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সরাসরি জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েল সংশ্লিষ্ট সব সামরিক স্থাপনা ইরানের মিসাইলের রেঞ্জের মধ্যেই আছে। এটা কূটনৈতিক ভাষায় বলা হয়নি, সামরিক ভাষায় বলা হয়েছে, এবং সামরিক ভাষার অর্থ একটাই, এটা বাস্তবায়নের ক্ষমতা আছে বলেই বলা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, গত ৩৯ দিনের যুদ্ধে কাতার ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অন্তত ৮টি দেশে থাকা আমেরিকার প্রায় ২০টি সামরিক ঘাঁটিতে ইতোমধ্যে আঘাত হানার দাবি করেছে তেহরান। সংখ্যাটা ছোট নয়। তাহলে প্রশ্ন ওঠে, নেতানিয়াহুর ভুলের মাসুল কি শেষ পর্যন্ত দিতে হবে আমেরিকাকে? দুই পক্ষের কেউই এখন পিছু হটতে পারছে না। ইরান পিছালে দুর্বলতা, ইসরায়েল পিছালে পরাজয়। হুথিরা পিছানোর ভাষাই জানে না। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকেই তেহরান অপেক্ষা করেনি। দ্রুতই তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় ইসরায়েলের দিকে। কিন্তু এখানেই থেমে থাকেনি। ইরান বুঝিয়ে দিয়েছে, যুদ্ধ যদি হয় তবে তা শুধু এক দেশের সীমায় আটকে থাকবে না। তাই উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করা হয়। গত এক মাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় রাডার সিস্টেম, থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং MQ-9 রিপার ড্রোন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কাতারের আল উদেইদ ঘাঁটিও আঘাতের বাইরে থাকেনি। তবে সবচেয়ে আলোচিত হামলাটি আসে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে। রিয়াদের কাছাকাছি এই ঘাঁটিতে মার্কিন বাহিনীও কাজ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় KC-135 রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও গুরুত্বপূর্ণ, একটি E-3 সেন্ট্রি এওয়াক্স বিমানও আঘাত পেয়েছে। এওয়াক্স এই একটি বিমানই যুদ্ধক্ষেত্রের চোখ। শত শত কিলোমিটার দূর থেকে এটি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান শনাক্ত করতে পারে। সহজ ভাষায়, এটি আকাশে থাকা এক বিশাল রাডার। এই বিমান ক্ষতিগ্রস্ত হওয়া মানে পুরো যুদ্ধক্ষেত্রে অন্ধকার নেমে আসা। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফাঘারি দাবি করেছেন, এই হামলায় একটি রিফুয়েলিং বিমান ধ্বংস হয়েছে এবং আরো 3টি অচল হয়ে গেছে। স্যাটেলাইট ছবিতেও ক্ষয়ক্ষতির কিছু চিত্র দেখা গেছে বলে জানানো হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র বা সৌদি আরব এখনও আনুষ্ঠানিকভাবে এসব তথ্য নিশ্চিত করেনি। তবুও সাবেক মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, এটি বড় ধাক্কা, কারণ এওয়াক্স না থাকলে আকাশে কি ঘটছে তা বোঝা কঠিন হয়ে পড়ে। যুদ্ধের নিয়ন্ত্রণ ও সমন্বয়েও বড় সমস্যা তৈরি হয়। এটাই ইরানের কৌশল, সরাসরি শক্তির লড়াই নয়, বরং প্রতিপক্ষের চোখ অন্ধ করে দেয়া। ড্রোনের ঝাঁক, ক্ষেপণাস্ত্রের বৃষ্টি, সব মিলিয়ে এক অসম যুদ্ধ, যেখানে লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের আকাশ শক্তিকে দুর্বল করা।
এই 1 মাসে আরো যা ঘটেছে তাও কম নাটকীয় নয়। যুক্তরাষ্ট্র তাদের অন্তত 12টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে বলে জানা গেছে। ইরান দাবি করেছে তারা একটি F-35 স্টেলথ বিমানেও আঘাত এনেছে, যদিও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে। এছাড়াও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাডারেও আঘাত হানা হয়েছে। এসব হামলায় প্রায় $800 মিলিয়ন ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে যুদ্ধের খরচও বাড়ছে দ্রুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের টমাহক ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দ্রুত ব্যবহার করে ফেলছে। রিপোর্টে বলা হয়েছে এখন এসব অস্ত্রের মজুদ উদ্বেগজনকভাবে কমে গেছে। এদিকে নতুন আশঙ্কাও দেখা দিচ্ছে স্থলযুদ্ধের। মার্কিন প্রতিরক্ষা দপ্তর নাকি ইরানের খার্গ দ্বীপ সহ গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় সীমিত স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই দ্বীপ থেকে ইরান তাদের প্রায় 90% তেল রপ্তানি করে, তাই এখানে হামলা হলে তা হবে এক বিশাল লাল রেখা অতিক্রম করা। 1 মাসের এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 200 জন। অন্যদিকে ইরানি নিহতের সংখ্যা 1900 ছাড়িয়েছে, আহত 18,000-এর বেশি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির ধন্যবাদ বার্তার পর হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে ইরানের আঞ্চলিক মিত্ররা। আর সেই মুহূর্তে সামনে এসেছে এক চাঞ্চল্যকর ঘটনা। ইরাকের আকাশে ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশাল সামরিক বিমান। মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে তাদের একটি KC-135 রিফুয়েলিং বিমান ইরাকে বিধ্বস্ত হয়েছে। এই বিমানটি মূলত যুদ্ধ বিমানকে আকাশে জ্বালানি সরবরাহ করার জন্য ব্যবহার করা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের বিরুদ্ধে চলমান অপারেশন এপিক ফিউরিতে অংশ নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে 12ই মার্চ ইরাকের পশ্চিমাঞ্চলের আকাশে। সেন্টকম বলছে ওই ঘটনায় 2টি বিমান জড়িত ছিল। একটি বিমান ইরাকের পশ্চিমাঞ্চলে ভেঙে পড়ে, আর অন্যটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন এই দুর্ঘটনা শত্রুপক্ষের হামলা বা নিজেদের ভুলে গুলি চালানোর কারণে হয়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ, বিমানের ক্ষয়ক্ষতি কিংবা ক্রুদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে পরিবার ও পর্যবেক্ষকদের মধ্যে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। এই ঘটনার আরেকটি নাটকীয় দিকও রয়েছে। রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় যে ট্যাঙ্কার বিমানটি ভেসে যায় সেটি জরুরি অবস্থায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের আগে বিমানটি আন্তর্জাতিক জরুরি সংকেত 7700 স্কোয়াক কোড পাঠায়। এই সংকেত সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন কোনো বিমানে গুরুতর বিপদ দেখা দেয়। ওয়াশিংটন যেখানে নীরবতা বজায় রেখেছে, ঠিক সেখানে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একেবারেই ভিন্ন দাবি তুলেছে। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি বলছে এই বিমানটি আসলে দুর্ঘটনা নয়, বরং ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হয়েছে। তাদের দাবি অনুযায়ী ইরাকের প্রতিরোধ যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন বিমানটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। ইরানের এক মুখপাত্র আরও বিস্তারিত দাবি করেছেন। তার বক্তব্য, ওই ট্যাঙ্কার বিমানে 6 জন মার্কিন সেনা সদস্য ছিলেন এবং হামলায় সবাই নিহত হয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCও এই দাবিকে সমর্থন করেছে। তারা বলেছে প্রতিরোধ ফ্রন্টের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে মার্কিন বিমানটিকে লক্ষ্য করে ধ্বংস করেছে। ইরানি সূত্র আরও দাবি করেছে হামলার সময় বিমানটি একটি যুদ্ধ বিমানকে আকাশে জ্বালানি দিচ্ছিল। সেই মুহূর্তেই ক্ষেপণাস্ত্র আঘাত হানে, আর একটি নিয়মিত সামরিক মিশন মুহূর্তেই পরিণত হয় ভয়াবহ ফাঁদে। এই ঘটনাটি ঘটেছে ঠিক তখনই যখন মুস্তফা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম টেলিভিশন ভাষণ দিয়েছেন। তার বক্তব্যে তিনি প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধাদের ধন্যবাদ জানান এবং সতর্ক করে বলেন যুদ্ধ চলতে থাকলে নতুন নতুন ফ্রন্ট খুলে দেওয়া হতে পারে। তিনি বলেন শত্রুরা যেসব এলাকায় দুর্বল সেসব জায়গা নিয়ে ইতিমধ্যেই গবেষণা করা হয়েছে, প্রয়োজন হলে সেসব ফ্রন্ট সক্রিয় করা হবে। এদিকে যুদ্ধের এই কয়েকদিনে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির তালিকাও দীর্ঘ হচ্ছে। এর আগেই 3টি F-15E যুদ্ধ বিমান ভুলবশত কুয়েতি বাহিনীর গুলিতে ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া একটি MQ-9 রিপার ড্রোন ধ্বংস হওয়ার ঘটনাও নিশ্চিত হয়েছে। ইরান অবশ্য দাবি করছে তারা ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত 70টিরও বেশি রিপার ড্রোন ভূপাতিত করেছে। সমুদ্রে উত্তেজনা কম নয়। মার্কিন বিমানবাহী রণতরী USS গেরাল্ড আর ফোর্ড এ আগুন লাগার ঘটনা ঘটেছে, যদিও যুক্তরাষ্ট্র বলছে এটি যুদ্ধজনিত নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে হঠাৎ করেই দেখা দিয়েছে এক নতুন অস্ত্র, যার নাম আলমাস 3। এই ক্ষেপণাস্ত্রকে ঘিরে এখন ইসরায়েল ও লেবানন সীমান্তে বাড়ছে উদ্বেগ, বাড়ছে উত্তেজনা। বিশ্লেষকদের মতে এই অস্ত্র যুদ্ধের হিসাবটাই বদলে দিতে পারে। খবরে বলা হচ্ছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির ঘনিষ্ঠ মহলের নির্দেশেই এই অস্ত্র এখন সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার শুরু করেছে হিজবুল্লাহ।
এতদিন যে প্রযুক্তি গোপনে তৈরি হচ্ছিল সেটি হঠাৎ করেই চলে এসেছে ইসরায়েলের উত্তর সীমান্তের রণাঙ্গনে। ইসরায়েলের জন্য বিষয়টি একেবারেই অস্বস্তিকর, কারণ এবার শুধু সীমান্তের রকেট বা মর্টার নয়, আকাশে উড়ন্ত ড্রোন থেকেই টার্গেট করা হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। বিশ্লেষকদের ভাষায় সীমান্ত এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক ভয়ঙ্কর নির্ভুল ক্ষেপণাস্ত্রের দ্বন্দ্বে। সাম্প্রতিক সংঘর্ষে এই নতুন অস্ত্র ব্যবহারের খবর সামনে এসেছে। বলা হচ্ছে ইসরায়েলের জাভাতি ব্রিগেডের সঙ্গে সীমান্তের কাছে সংঘর্ষের সময় প্রথমবারের মতো ব্যবহার করা হয় আলমাস 3। নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, ওই হামলায় ইসরায়েলি কয়েকজন সেনা আহত হয়েছেন, যদিও ইসরায়েল এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এই নতুন অস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি ড্রোন থেকে ছোড়া যায়, ফলে হামলার সময় যোদ্ধাদের সামনে থাকতে হয় না, দূর থেকেই টার্গেট করা হয় ট্যাঙ্ক বা সাঁজোয়া যান। এর ফলে হিজবুল্লাহর যোদ্ধারা অনেক দূরে নিরাপদ অবস্থানে থেকেও আঘাত হানতে পারছে। আলমাস 3 আসলে একটি দীর্ঘ পাল্লার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এটি পুরোপুরি ইরানের তৈরি। এর মাধ্যমে ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র প্রযুক্তির শক্তিও সামনে এসেছে। এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় 16 কিলোমিটার, অর্থাৎ যুদ্ধের মূল ফ্রন্টলাইন থেকে অনেক দূরে থেকেও শত্রুর ট্যাঙ্কে আঘাত হানা সম্ভব। এর লক্ষ্যভেদ প্রযুক্তি বেশ উন্নত। এতে রয়েছে ইমেজিং, ইনফ্রারেড এবং ইলেকট্রো অপটিক্যাল গাইডেন্স। এই প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুর তাপ বা দৃশ্যমান সংকেত শনাক্ত করে সরাসরি আঘাত হানতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি ফায়ার অ্যান্ড ফরগেট ধরনের অস্ত্র, অর্থাৎ একবার ছুড়ে দিলে অপারেটরকে আর সেটি নিয়ন্ত্রণ করতে হয় না। ক্ষেপণাস্ত্র নিজেই লক্ষ্যবস্তুকে অনুসরণ করে ধ্বংস করতে পারে, ফলে হামলার পরপরই অপারেটররা নিরাপদ জায়গায় সরে যেতে পারে। এই ক্ষেপণাস্ত্রের আঘাতের কৌশলে বিশেষ ধরনের। এটি সরাসরি ট্যাঙ্কের গায়ে আঘাত না করে উপরের দিকে আঘাত করে, কারণ ট্যাঙ্কের উপরের বর্ম সাধারণত পাতলা থাকে। এছাড়া এতে রয়েছে ট্যান্ডেম হাই অ্যাপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারহেড, যা আধুনিক রিঅ্যাক্টিভ আর্মারও ভেদ করতে পারে। এই প্রযুক্তি নিয়ে আরেকটি চাঞ্চল্যকর দাবি রয়েছে। অনেক বিশ্লেষক বলছেন আলমাস 3 আসলে ইসরায়েলের নিজস্ব স্পাইক আর মিসাইলের প্রযুক্তি থেকে তৈরি। 2006 সালে লেবানন যুদ্ধে ইসরায়েলের কিছু স্পাইক মিসাইল হিজবুল্লাহ ও ইরানের হাতে চলে যায়। সেই প্রযুক্তি বিশ্লেষণ করেই ইরানি প্রকৌশলীরা নিজেদের সংস্করণ তৈরি করেছে বলে ধারণা করা হয়। এ কারণে অনেকেই বলছেন ইসরায়েলের নিজের প্রযুক্তি এখন তাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। আলমাস 3 শুধু ট্যাঙ্ক নয়, সামরিক ঘাঁটি, রসদবাহী গাড়ি কিংবা অগ্রবর্তী সামরিক অবস্থানেও হামলা চালাতে পারে। বিশ্লেষকদের মতে ড্রোন থেকে ছোড়া এই ধরনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে, কারণ আকাশে ছোট ড্রোন শনাক্ত করা কঠিন, আর সেখান থেকে ছোড়া নির্ভুল ক্ষেপণাস্ত্র ঠেকানো আরও কঠিন। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি। রাতের আকাশ চিরে ছুটে গেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাইরেনের শব্দে কেঁপে উঠেছে শহর, আর মানুষ দৌড়েছে আশ্রয় কেন্দ্রের দিকে। গত 24 ঘন্টায় টানা 7টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলকে আগুন ও ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে এসব হামলা তাদের সামরিক অভিযানের ধারাবাহিক অংশ। এই অভিযানের নাম অপারেশন ট্রু প্রমিস 4। তাদের ভাষায় এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান। এই অভিযানের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন ও ইসরায়েলি কমান্ডারদের জন্য এখন আর নিরাপদ কোনো আশ্রয় নেই। তিনি বলেন, পৃথিবী কিংবা আকাশ, কোথাও তোমাদের লুকানোর জায়গা নেই। যতদিন না শেষ অপরাধী ধ্বংস হয় ততদিন যুদ্ধ চলবে। 13ই মার্চ এক নাটকীয় দিনে ইরান একের পর এক হামলা চালায়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শুরু হয় 45তম, 46তম এবং 47তম ধাপের আক্রমণ। লক্ষ্য ছিল ইসরায়েলের শহর ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। 45তম ধাপে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করে হামলা চালানো হয়। এই ধরনের ক্ষেপণাস্ত্র আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। এতে বড় এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে। একটি বিস্ফোরণে একটি ভবনের ছাদে আগুন ধরে যায়, আর একটি ছোট বোমা কাছের একটি মহাসড়কে গর্ত তৈরি করে, ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এই হামলায় বড় ধরনের হতাহতের খবর না থাকলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের দাবি, এই হামলায় তারা খাইবার শেকার নামের কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে হামলার লক্ষ্য ছিল হাইফা, সিজারিয়া, জারিফ ও স্লোমি এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সামরিক শিল্পকেন্দ্র। এরপর শুরু হয় 46তম ধাপের হামলা। এবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটে যায় ইসরায়েলের প্রধান শহরগুলোর দিকে। তেল আভিভ, রিশন রেজিয়ন ও সোহাম এলাকায় আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি অনুযায়ী শুধু তেল আভিভের 7টি স্থানে আঘাত লাগে। একই সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিও হামলার মুখে পড়ে। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ারবেস এবং কাতারের আল উদেদ এয়ারবেস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় বলে ইরান দাবি করেছে।
47তম ধাপে হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের দক্ষিণাঞ্চল নেগেভ মরুভূমি, বীর আল সাবা, নেভাতিম ও লর্ড এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে যুদ্ধের আগুন ইসরায়েলের আরও গভীরে ছড়িয়ে পড়ে। ইরান আরও দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে 2টি ধ্বংস করা হয় ফারুজাবাদ ও বন্দর আব্বাসের আকাশে, আরেকটি ড্রোন ধ্বংস করা হয় তাবরিজের আকাশে। ইরানের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে তারা মোট 112টি ড্রোন ধ্বংস করেছে। এই সংঘাতের মধ্যে আরেকটি নাটকীয় ঘটনা ঘটে। ফিলিস্তিন সমর্থনের বার্ষিক দিন আল কুদস দিবস পালন করতে যখন হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল, তখনই ইরানের ভেতরে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। একটি বিমান হামলায় এক নারী নিহত হন বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে বলেন, ইরানের মানুষ শক্তিশালী ও দৃঢ়, যত চাপ দেওয়া হবে আমাদের প্রতিরোধ ততই শক্ত হবে। তিনি আরো বলেন, ইসরায়েলের হামলা আসলে তাদের ভয় ও হতাশার প্রমাণ। তার ভাষায়, যে শক্তিশালী সে কখনো জনসমাবেশে বোমা ফেলে না। এদিকে ইসরায়েলি সূত্র দাবি করেছে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। তবুও দক্ষিণ ও মধ্য ইসরায়েলের অনেক এলাকায় সাইরেন বেজে ওঠে এবং মানুষ দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যায়। বছরের পর বছর ধরে যে শক্তির জাল বুনেছিল ইরান, আজকের এই যুদ্ধ সেই জালের শক্তি সত্যি কতটা তা পরীক্ষা করে দেখছে। পশ্চিম এশিয়া জুড়ে ইরান বহু বছর ধরে গড়ে তুলেছিল এক বিশাল নেটওয়ার্ক। সেনাবাহিনীর ইউনিফর্ম পরা সৈন্য নয়, বরং নানা মিলিশিয়া, সশস্ত্র আন্দোলন এবং আঞ্চলিক গোষ্ঠী ছিল এই নেটওয়ার্কের অংশ। এই জোটকে ইরান বলতো প্রতিরোধের অক্ষ, অর্থাৎ এমন এক শক্তির বলয় যা ইরানের ওপর আঘাত এলে একসঙ্গে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলবে। এই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ ছিল হিজবুল্লাহ লেবাননে, হামাস গাজায়, হুথি আন্দোলন ইয়েমেনে এবং ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া। ইরান তাদের অর্থ দিয়েছে, অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে। দশকের পর দশক ধরে এই গোষ্ঠীগুলোকে শক্তিশালী করেছে তেহরান। কৌশলটি ছিল খুবই স্পষ্ট, যদি কখনো ইরানের ওপর সরাসরি হামলা হয় তাহলে এই পুরো নেটওয়ার্ক একসঙ্গে সক্রিয় হয়ে উঠবে এবং অঞ্চল জুড়ে যুদ্ধের নতুন নতুন ফ্রন্ট খুলে যাবে। কিন্তু আজ যখন ইরান সরাসরি আঘাতের মুখে, তখন সেই নেটওয়ার্ক পুরো শক্তিতে জেগে ওঠেনি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, তখন তার অনেক মিত্রই সতর্ক অবস্থান নিয়েছে। কেউ লড়াই নেমেছে, আবার কেউ এখনো দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সবচেয়ে আগে সংঘাতে জড়িয়ে পড়ে লেবাননের হিজবুল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া শুরু করে। তাদের নেতারা ঘোষণা দেন তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এবং আত্মত্যাগের মধ্য দিয়েও প্রতিরোধ গড়ে তুলবে। কিন্তু পাল্টা জবাবও ছিল দ্রুত এবং ভয়ঙ্কর। এদিকে ইরাকেও ইরানপন্থী শিয়া মিলিশিয়ারা সংঘাতে সীমিতভাবে জড়িয়ে পড়েছে। তারা ইরাকের বিভিন্ন জায়গা থেকে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরবিল ও বাগদাদের কাছে থাকা কয়েকটি মার্কিন ঘাঁটিও লক্ষ্যবস্তু হয়েছে। এমনকি কিছু মার্কিন কূটনৈতিক স্থাপনাও হামলার মুখে পড়েছে। গাজার হামাসও এখন অনেকটা নীরব। গাজায় ভয়াবহ যুদ্ধের পর সংগঠনটি এখনও নিজেদের ক্ষয়ক্ষতি সামলাতে ব্যস্ত। তারা ইরানের সাবেক সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের নিন্দা করলেও এই সংঘাতে বড় ভূমিকা নেয়নি। আরেকটি বড় প্রশ্ন ইয়েমেনকে ঘিরে। ইরানের সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক মিত্রদের মধ্যে অন্যতম হল হুথি আন্দোলন। তাদের হাতে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল। হুথিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ইরানের সঙ্গে সংহতির ঘোষণা দিয়েছে। কিন্তু এখনো তারা সরাসরি যুদ্ধে নামেনি। বিশ্লেষকরা বলছেন এটি হয়তো একটি হিসাব করা সিদ্ধান্ত, কারণ অতীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হুথিদের অনেক অস্ত্র ভাণ্ডার ধ্বংস হয়েছে এবং তাদের অনেক শীর্ষ নেতা নিহত হয়েছে। আরেকটি বড় যুদ্ধ শুরু হলে সেটি তাদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। তাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন হুথিরা হয়তো তাদের শক্তি এখনো ব্যবহার করতে চাইছে না। যদি যুদ্ধ আরো বড় আকার নেয়, তখন তারা নতুন এক ফ্রন্ট খুলতে পারে। তারা লোহিত সাগরে জাহাজ চলাচল লক্ষ্য করে হামলা চালাতে পারে, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, এমনকি উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করতে পারে। তবে আপাতত ইরানের সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক মিত্ররাও সতর্ক অবস্থান নিয়েছে। 7 মিনিটে ইসরায়েলে আঘাত। ইরানের সেজিল ক্ষেপণাস্ত্র কেঁপে উঠল ইসরায়েল। ইরান এবার প্রথমবারের মতো চলমান সংঘাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর গতি ও কৌশলগত সক্ষমতা।
তথ্য অনুযায়ী ইরানের নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি এলাকা থেকে ছোড়া হলে এই ক্ষেপণাস্ত্র মাত্র 7 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারে ইসরায়েলের প্রধান শহর তেল আবিবে। এত অল্প সময়ের মধ্যে আকাশ পেরিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছে যাওয়ার ক্ষমতা এই অস্ত্রকে অত্যন্ত ভয়ঙ্কর করে তুলেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে সেজিল একটি মাঝারি পাল্লার সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি কঠিন জ্বালানি দিয়ে চালিত হয়, ফলে দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব এবং দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে সেজিল ক্ষেপণাস্ত্রকে অনেক সময় ড্যান্সিং মিসাইল বা নাচতে থাকা ক্ষেপণাস্ত্র বলা হয়। এর কারণ হলো এটি উচ্চ আকাশে উঠে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, অর্থাৎ লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার সময় মাঝপথেই দিক বদলে ফেলার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। বিশ্লেষকদের মতে এই বৈশিষ্ট্যের কারণে সেজিলকে আটকানো অনেক কঠিন, কারণ ইসরায়েলের বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সাধারণত নির্দিষ্ট গতিপথে ছুটে আসা রকেট বা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম, কিন্তু সেজিল মাঝ আকাশে গতিপথ বদলাতে পারে বলে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার সুযোগ তৈরি হয়। এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগ জানায় তারা ইসরায়েলের বিভিন্ন স্থানের লক্ষ্যবস্তুতে মোট 54টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলায় শুধু সেজিল নয়, আরও কয়েক ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে বলা হয় হামলায় ব্যবহৃত হয়েছে খোরামশর মিসাইল নামের সুপার হেভি ক্ষেপণাস্ত্র, যা রয়েছে দ্বৈত ওয়ারহেড, অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র থেকেই দুটি আলাদা বিস্ফোরণ ঘটানো সম্ভব। এছাড়াও ব্যবহার করা হয়েছে খাইবার শেকার মিসাইল, কাদের মিসাইল এবং ইমাদ মিসাইল। আর এই হামলায় প্রথমবারের মতো 4টি কৌশলগত জ্বালানি চালিত সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। ইরান এই হামলাকে অপারেশন সাদেক প্রমিস নামে উল্লেখ করেছে। তাদের মতে এটি ছিল একটি শক্তিশালী সামরিক বার্তা। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলার সিগন্যাল শনাক্ত করেছে। আগের হামলার খবর আসার 2 ঘন্টারও কম সময়ের মধ্যে এই নতুন হামলা চালানো হয়। এই ঘোষণার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় আবারও সতর্ক সাইরেন বেজে ওঠে। অনেক মানুষ দ্রুত আশ্রয় কেন্দ্রে ছুটে যান। আকাশে দেখা যায় প্রতিরক্ষা ব্যবস্থার আলোর ঝলক, আর দূর থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ। বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু সামরিক আঘাত নয়, এটি প্রযুক্তিগত শক্তিরও একটি প্রদর্শন। বিশেষ করে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ইরান দেখাতে চেয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন আরও উন্নত এবং দ্রুতগতির। মাত্র 7 মিনিটের দূরত্ব তাই এখন মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। একটি ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের সময় আর পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি সবকিছুই যেন এখন সেই সময়ের হিসাবের উপর নির্ভর করছে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। তবে কতজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে সে বিষয়ে কোনো সংখ্যা তিনি উল্লেখ করেননি। লারিজানি তার পোস্টে লিখেছেন তাকে জানানো হয়েছে যে কয়েকজন আমেরিকান সেনা বন্দী হয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্র দাবি করছে ওই সেনারা যুদ্ধে নিহত হয়েছেন। তার মতে সত্যকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না, তাই একসময় বাস্তবতা প্রকাশ পাবে। তবে ইরানের এই দাবি দ্রুতই নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে ইরানের এই বক্তব্য পুরোপুরি মিথ্যা। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন ইরানের শাসক গোষ্ঠীর বিভ্রান্তি ছড়ানোর জন্য নানা ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে। তার মতে মার্কিন সেনা আটকের দাবি সেই ধরনের আরেকটি উদাহরণ। আল জাজিরা আরাবিককে দেয়া এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের একজন মুখপাত্র একই কথা বলেছেন। তিনি বলেন ইরানের এই দাবি তাদের মিথ্যাচার ও বিভ্রান্তি তৈরির প্রচেষ্টার অংশ। গত 28 ফেব্রুয়ারি ইরানের ভেতরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে বর্তমান যুদ্ধের সূচনা হয়। এরপর থেকে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। এই যুদ্ধে এখন পর্যন্ত মার্কিন সশস্ত্র বাহিনীর অন্তত 6 জন সদস্য নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক অভিযানের নাম দিয়েছেন অপারেশন এপিক ফিউরি। ইরানের তাসনিম সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 1332 জন মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় 180 জন শিশু রয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মিনাবের একটি স্কুলে হামলার সময় এই শিশুদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিউ ইয়র্ক টাইমসের একটি বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে ওই স্কুলের হামলাটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চালানো হয়ে থাকতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করে হামলার দায় ইরানের ওপর চাপিয়েছেন। এয়ারফোর্স ওয়ান বিমানে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তার দেখা তথ্য অনুযায়ী এই হামলা ইরানই করেছে। সেদিন ট্রাম্প দক্ষিণ ফ্লোরিডার একটি রিসোর্ট এবং ডেলাওয়ারের ডোভার বিমান ঘাঁটির মধ্যে যাতায়াত করে দিন কাটান। ফ্লোরিডায় তিনি লাতিন আমেরিকার কর্মকর্তাদের আতিথ্য দিচ্ছিলেন, আর ডোভার ঘাঁটিতে নিহত মার্কিন সেনাদের মরদেহ হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুদ্ধ শুরুর একদিন পর অর্থাৎ 1 মার্চ কুয়েতের একটি বন্দরে ইরানের ড্রোন হামলায় ওই 6 মার্কিন সেনা নিহত হন। নিহত সেনারা হলেন ডেকলান কোডি, জেফ্রি ওব্রায়েন, কোডি খোর্ক, নোয়া টিডজান্স, নিকোল আমর এবং রবার্ট মার্জান। ডোভার বিমান ঘাঁটিতে নিহতদের মরদেহ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে ট্রাম্প বলেন এটি অত্যন্ত দুঃখজনক একটি দিন। ইরান সম্পর্কে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র যুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে আছে এবং তারা ইরানের পুরো দুষ্ট সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছে। তবে তিনি এখনো ইরানি সরাসরি মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা পুরোপুরি বাতিল করেননি। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন অনেক প্রেসিডেন্টই বলেন যে তারা বিদেশে সেনা পাঠাবেন না, কিন্তু তিনি এমন কোনো প্রতিশ্রুতি দিতে চান না। ট্রাম্পের ধারণা এই যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। ইরান ইসরায়েলের বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে। অপারেশন ট্রু প্রমিসের আওতায় তারা কাদের, এমাদ এবং খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেগুলোতে ছিল ভারী ওয়ারহেড। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে সর্বশেষ হামলার ঢেউয়ে ইসরায়েলের একাধিক স্থাপনাকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে তারা এখনও তাদের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেনি। এর অর্থ সামনে আরও বেশি শক্তিশালী ও প্রাণঘাতী হামলা দেখা যেতে পারে। IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন ইরান অন্তত 6 মাস ধরে পূর্ণমাত্রার যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তার কথায় ইরানের সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই বড় যুদ্ধের জন্য সব ধরনের কৌশল ও অস্ত্র প্রস্তুত করে রেখেছে। ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, ড্রোন, এমনকি আক্রমণকারী নৌযান, সবকিছুই প্রস্তুত একটি দীর্ঘ ও কঠিন যুদ্ধের জন্য। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো এখন পর্যন্ত যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান সেগুলো তাদের পুরনো প্রজন্মের অস্ত্র। IRGCর মুখপাত্র বলেন যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত যে মিসাইলগুলো নিক্ষেপ করা হয়েছে তার বেশিরভাগই 2012 ও 2013 সালের প্রযুক্তিতে তৈরি, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র। তার ভাষায় গত 10 দশকে তৈরি সবচেয়ে আধুনিক মিসাইলগুলো আমরা এখনো ব্যবহারই করিনি। এই বক্তব্য শোনার পর আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে ভাঁজ পড়েছে, কারণ এর অর্থ দাঁড়ায় ইরানের হাতে এখনো অনেক বেশি শক্তিশালী অস্ত্র মজুত রয়েছে। ইরানের দাবি সাম্প্রতিক বছরগুলোতে তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কয়েকগুণ বেড়েছে, অর্থাৎ যুদ্ধ দীর্ঘ হলে ইরানের হাতে গোলা বারুদের ঘাটতি হবে না, এটাই বোঝাতে চাইছে তেহরান। নতুন অভিযানের সর্বশেষ ধাপে ইরান ব্যবহার করেছে ভারী ব্যালিস্টিক মিসাইল, যেগুলোতে ছিল 700 কেজি থেকে 1 টন পর্যন্ত ওয়ারহেড। IRGCর দাবি অনুযায়ী এই হামলায় ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাদের ও ইমাদ ব্যালিস্টিক মিসাইল। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি ভয়ঙ্কর অস্ত্র, খাইবার শেকান মিসাইল। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1450 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম, আর লক্ষ্যবস্তুতে পৌঁছালে তার ধ্বংস ক্ষমতা ভয়াবহ। গত 5 মার্চ সকালে এমন একাধিক মিসাইল ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার দিকে ছুটে যায়। ইরানের দাবি এমন হামলায় একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের মতে এই একই ধরনের মিসাইল ব্যবহার করেই সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপদ অফিস লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এদিকে ইসরায়েল অভিযোগ করেছে ইরান এই যুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে, যা অত্যন্ত ধ্বংসাত্মক এবং বিপজ্জনক। মধ্য ইসরায়েলের 2টি ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এর ফলে আশপাশের আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ধসে পড়ে বহু ভবন, পুড়ে যায় অসংখ্য গাড়ি। ইসরায়েলি শহরগুলোর রাস্তায় ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ। 7 মার্চ IRGC আরও জানায় তারা সমন্বিত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। এই হামলায় ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের নির্ভুল ক্ষেপণাস্ত্র। জার্মানির অভিযোগ ইরানকে হামলার লক্ষ্য ঠিক করতে সাহায্য করছে রাশিয়া। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল বলেছেন ইরানকে কোথায় হামলা চালাতে হবে সেই লক্ষ্যবস্তু চিহ্নিত করতে রাশিয়া সহায়তা দিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রাশিয়ার হামলা থেকে বিশ্বের দৃষ্টি সরানোর জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ব্যবহার করতে চাইছেন।
ফ্রান্সে G7 বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভাডিপুল জানান তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেছেন এবং সেখানে জার্মানির অবস্থান তুলে ধরেছেন। তিনি আরো বলেন, বর্তমান উত্তেজনা শেষ হলে হরমুজ প্রণালীতে জার্মানি ভূমিকা রাখতে চায়। ভাডিপুল বলেন, পুতিন নির্মমভাবে আশা করছেন যে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা ইউক্রেনে তার অপরাধ থেকে আমাদের মনোযোগ সরিয়ে দিবে। এই পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এই দুটি সংঘাত একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। রাশিয়া স্পষ্টভাবেই সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য দিয়ে ইরানকে সাহায্য করছে। ওদিকে মার্কিন কেন্দ্রীয় তথ্য সংস্থা FBI এর পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইলে ঢুকেছে হ্যাকাররা। এই হ্যাকারেরা ইরানের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে। হ্যাকারেরা প্রকাশ্যে দাবি করেছে তারা ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইনবক্সে ঢুকেছে। এর প্রমাণ হিসেবে হ্যাকারেরা ক্যাশ প্যাটেল ও তার জীবন বৃত্তান্তের ছবিও প্রকাশ করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটির কাছাকাছি থাকা জায়গাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে। IRGC বলেছে, মার্কিন সেনাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের উপর হামলা চালানো তাদের পবিত্র দায়িত্ব। এক বিবৃতিতে IRGCর জনসংযোগ শাখা জানায়, আমরা আপনাদের জোর দিয়ে পরামর্শ দিচ্ছি যেখানে মার্কিন বাহিনী মোতায়েন আছে সেই সব এলাকা আপনারা দ্রুত ছেড়ে যান যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। এদিকে লেবাননে লড়াইয়ে ইসরায়েলের 2 সেনা গুরুতর আহত হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর 2 সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকায় সংঘর্ষের সময় একজন কর্মকর্তা ও একজন সৈনিক গুরুতরভাবে আহত হন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েল 2 মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি এই হামলা চালানো হচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে। অন্যদিকে হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় 261 জন আহত হয়েছেন। এই হামলাগুলো চালিয়েছে ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তাদের মতে, ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট 5492 জন আহত হয়েছেন। এর মধ্যে এখনো 116 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর শুধু 24 ঘন্টায় ইরান ও হিজবুল্লাহর হামলায় 261 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এবার শঙ্কা আরো বড়, স্থলযুদ্ধের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক পরিকল্পনার দিকে এগোচ্ছেন যা বাস্তবায়ন হলে পুরো অঞ্চল কেঁপে উঠতে পারে। হোয়াইট হাউস মনে করছে সরাসরি স্থল হামলার ভয় দেখিয়েই ইরানকে নতি স্বীকার করানো যাবে। তাদের লক্ষ্য স্পষ্ট, ইরান যেন দ্রুত হরমুজ প্রণালী খুলে দেয়। এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্প ইতিমধ্যে ইরানকে সময় বেঁধে দিয়েছেন। আর মাত্র কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, না হলে শুরু হতে পারে ভয়াবহ স্থল অভিযান। এই অভিযানের প্রস্তুতিও জোরে সোরে চলছে। যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী নৌ ও স্থল বাহিনী মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে। বিশেষ করে সমুদ্রপথে আক্রমণ চালাতে সক্ষম ইউনিটগুলোকে এগিয়ে আনা হচ্ছে। এসব ইউনিটে রয়েছে যুদ্ধজাহাজ, হেলিকপ্টার এবং উপকূলে দ্রুত নামার মতো বিশেষ যান। এছাড়া আকাশপথে হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত রাখা হয়েছে অভিজাত প্যারাট্রুপার বাহিনী। তারা যে কোনো সময় শত্রুপক্ষের ভেতরে নেমে গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করতে পারে। বিমানবন্দর, ঘাঁটি সবকিছু তাদের লক্ষ্য হতে পারে। শুধু তাই নয়, আরো হাজার হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে মুহূর্তের মধ্যে তাদের যুদ্ধে নামানো হবে। মার্কিন বাহিনীর সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরানের উপকূলবর্তী দ্বীপগুলো। বিশেষ করে খার্ক দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয়। এই দ্বীপ দখল করতে পারলে ইরানের অর্থনৈতিক শক্তিতে বড় আঘাত লাগবে। তবে এই অভিযান সহজ নয়। বিশ্লেষকরা বলছেন, দ্বীপটি দখল করা যতটা কঠিন, ধরে রাখা তার চেয়েও কঠিন, কারণ ইরান সেখানে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো কেশন দ্বীপ। এই দ্বীপ থেকে হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশ নিয়ন্ত্রণ করা হয়। এটি দখল করতে পারলে সমুদ্রপথ অনেকটাই নিরাপদ করা সম্ভব হবে। এছাড়া আবু মুসা, গ্রেটার তুনব এবং লেসার তুনব দ্বীপও হতে পারে হামলার লক্ষ্য। এসব জায়গায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শক্ত ঘাঁটি গড়ে তুলেছে। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিকল্পনা হলো সরাসরি ইরানের উপকূলে হামলা। যদি এই সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে একসঙ্গে 10 থেকে 12,000 সেনা নামানো হতে পারে। তাদের কাজ হবে উপকূল থেকে ইরানি বাহিনীকে সরিয়ে দেয়া এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করা।
কিন্তু ইরানও প্রস্তুত। তারা জানিয়েছে যে কোনো আক্রমণ মোকাবিলায় তাদের লাখো সেনা প্রস্তুত রয়েছে। উপকূলে মাইন পাতা হয়েছে, ফাঁদ বসানো হয়েছে, আকাশে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে মার্কিন সেনাদের জন্য প্রতিটি পদক্ষেপ হবে ঝুঁকিপূর্ণ। এর বাইরে আরেকটি বড় লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনা, বিশেষ করে ইস্পাহান অঞ্চলে সংরক্ষিত উচ্চমাত্রার ইউরেনিয়াম দখল বা নিষ্ক্রিয় করার পরিকল্পনাও থাকতে পারে। তবে এটি অত্যন্ত জটিল ও বিপজ্জনক কাজ, কারণ এই পদার্থ বিস্ফোরণে ধ্বংস করা যায় না, বরং এতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে পারে, যা আরও বড় বিপর্যয় ডেকে আনবে। সব মিলিয়ে পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিচ্ছে। একদিকে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান। সবকিছু মিলে মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণের অপেক্ষায়।